পরাগ ভাই কিছু বলার আগেই বড় বাবা তিক্ত গলায় বললেন, এটা তুই অন্যায় করেছিস পরাগ। এমন মিষ্টি একটা মেয়েকে তোর কষ্ট দেওয়াটা একদমই উচিত হয়নি। মামার কথা শুনে আমার মনোবল বেড়ে গেল। আমি মামাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, ভেজা গলায় বললাম, তুমি তো বলেছিলে আমার কানাডা যাওয়ার ব্যবস্থা করে দিবে। আমি কানাডা যেতে চাই, তুমি ব্যবস্থা করে দিবে তো? মামা আমার মুখটা দুই হাতের আজলা ধরে বললেন, অভিমানী গলায় বললেন, তুই না বলিস আমাকে তুই অনেক ভালোবাসিস। হ্যাঁ বাসি তো। আমার বাবা মায়ের পর তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। এই তোর ভালোবাসার নমুনা ছুটকি পরাগ না হয় আমার থেকে বিয়ের কথাটা গোপন করেছে, কিন্তু তুই কিভাবে পারলি এত বড় একটা সত্যি আমার কাছে গোপন করতে? গতকাল যখন বললাম তুই পরাগকে বিয়ে কর, তখনও তো কিছুই বললি না। এত পর মনে করিস আমাকে? কিভাবে বলতাম মামা, যেখানে সম্পর্কটাই মিথ্যে। আমি আর পারছি না এই মিথ্যে সম্পর্ক বয়ে বেড়াতে। তুমি আমার কানাডা যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। বলো, করবে তো তুমি? না। কিন্তু কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আমি খুব ভালো করেই জানি তোমার কথার কোনো নড়চড় হয় না, তাহলে এখন কেন? তখন কি জানতাম তুমি আমার ছেলের বউ? জানতাম না তো। এখন সত্যিটা সবার সামনে চলে এসেছে। আমি আমার বাড়ির ওকে কোথাও যেতে দিব না। শোন মা, এক হাতে কখনো তালি বাজে না। এখানে পরাগে যেমন দোষ আছে তেমনই তোরও দোষ আছে, তুই চাইলেও। মামা সম্পূর্ণ কথা শেষ করার আগেই তাকে থামিয়ে দিলাম। আমি বিরক্তি নিয়ে বললাম, আমি দোষ গুণ কিছুই শুনতে চাই না মামা। আমি যখন বলেছি কানাডা যাবো তখন যাবই, তাতে তুমি ব্যবস্থা করে দাও বা না দাও। এতক্ষণে বরং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিলেন, একটু শব্দটিও করেননি। কিন্তু তিনি এবার গর্জে উঠলেন, তখন থেকে কানাডা যাব, কানাডা যাব, এই একই কথা শুনতে শুনতে কানের তালা ধরে গেল। বাড়ির বউ বাড়িতেই থাকবি, বেশি বাড়াবাড়ি করলে আমাকে তো চিনিসই, একদম ঠ্যাং কেটে বাড়িতেই বসিয়ে রাখবো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। বড় মামির মুখের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। এই মুহূর্তে মানুষটাকে চিনতে কষ্ট হচ্ছে আমার। যে মানুষটা কিছুক্ষণ আগেও আমাকে যা নয় তাই বলে অপমান করলো, এখন সেই মানুষটাই আমাকে এখন বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে। ব্যাপারটা ঠিক হজম হলো না আমার। আমায় চুপ থাকতে দেখে মামি আবারও বললেন, একমাত্র ননদের বিয়ে, বড় ভাবি হিসেবে তোর অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। আজে বাজে চিন্তা বাদ দিয়ে বিয়েটা নিয়ে ভাব। এ বাড়ির একমাত্র মেয়ের বিয়ে, বিয়েতে যেন কোনো ত্রুটি না থাকে। আমি আমতা আমতা করে বললাম, ঠিক আছে মামি। মামি গর্জে উঠলেন, মামি কি? হ্যাঁ মামি কি? আমার কি আরো 5-6টা ছেলে রয়েছে যে অন্য ছেলের বউ এসে আমাকে মা বলে ডাকবে? আমার চোখের কোণে জল জমে গেল। বুঝতে পারলাম না এটা সুখের জল নাকি দুঃখের। আমার দিকে এক নজর তাকিয়ে মামি কিচেনের দিকে পা বাড়ালেন। তবে কিচেনে ঢোকার আগে ঝাঁঝালো গলায় বললেন, এরপর থেকে আর যেন মামি ডাক না শুনি। আমারও ইচ্ছে হয় ছেলের বউয়ের মুখে মা ডাক শোনার। আনন্দে আমার শরীর কাঁপতে লাগলো। কিন্তু আমি কাউকে আমার আনন্দটা বুঝতে দিলাম না। এদিক ওইদিক না তাকিয়ে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে দরজাটা বন্ধ করে দিলাম। মাথাটা বড্ড ধরেছে, ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আমি। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু বিধিবাম মনে হচ্ছে আর ঘুম আজ শাহবাগে আন্দোলন করতে গিয়েছে। বালিশে মুখ গুজে কিছুক্ষণ এদিক ওইদিক গড়াগড়ি দিলাম। মাথার ভেতর হাজারটা চিন্তা কোলাহল করছে। কিছুক্ষণ আগের মুহূর্তগুলো চোখের সামনে ভেসে আসছে বারবার। হঠাৎই মোবাইলটা কর্কশ শব্দে বেজে উঠল। আমি চমকে উঠে ফোনের দিকে তাকালাম। স্ক্রিনে নীরব স্যার নামটা জলজল করছে। নীরব ভাইকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমার, অথচ আমি অকৃতজ্ঞের মতো কাজ করেছি। আমার 7-5 ভাবনার মধ্যে কলটা কেটে যায়। আমি তড়িৎ কল ব্যাক করি। নীরব ভাই কল রিসিভ করতেই আনন্দিত গলায় বলি, থ্যাংক ইউ নীরব ভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে ধন্যবাদ জানাচ্ছ কেন পাপড়ি? ধন্যবাদ তো তোমাকে আমার জানানো উচিত। শুধু ধন্যবাদই নয়, বড়সড় একটা ট্রিট ডিজার্ভ করো তুমি। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না নীরব ভাই। পরাগার সুনেরার বিয়েটা তুমি ভেঙে দিয়েছো, তাই না? এটা ঠিক যে আমি বিয়েটা ভাঙার চেষ্টা করেছি, কিন্তু আমার জন্য বিয়েটা ভাঙেনি। বিয়ে ভাঙার পেছনে কলকাঠি নেড়েছে অন্য কেউ। আপনি তো জানেন আমাদের বিয়ের সময় সেখানে একজন লয়ার উপস্থিত ছিলেন, হাসান নাম করে। ওই হাসান ভাই পুষ্পা আপুর পরিচিত। কেউ একজন জেনে বুঝে পুষ্পা আপুর বিয়ের কার্ড হাসান ভাইয়ের কাছে পাঠিয়েছেন। কার্ডটা দেখা মাত্রই হাসান ভাই পুষ্পা আপুকে জানান। আমি তো ভেবেছি আপনিই হাসান ভাইকে কার্ডটা পাঠিয়েছেন। বিয়ে ভাঙার পেছনে হয়তো আপনারই হাত রয়েছে।
আমি খুবই সাধারণ একটা ছেলে পাপড়ি। ভালোবাসার জন্য লড়াই করার ক্ষমতা আমার নেই। পরাগ ভাই আর সুনেহরা ম্যামের বিয়েটা ভাঙার পেছনে আপনার সত্যি কোনো হাত নেই? না পাপড়ি। আমি টেনশনে পড়ে গেলাম। নীরব ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে তিনি সত্যিই এই ব্যাপারে কিছুই জানেন না। কিন্তু নীরব ভাই যদি বিয়েটা না ভেঙে থাকে তাহলে বিয়েটা ভাঙলো কে? পরাগ ভাই নিজেই নিজের বিয়েটা ভাঙেনি তো? না না, তার মতো এমন বেরসিক মানুষের দ্বারা এটা তো সম্ভবই না। এখানে অন্য কারো মাথা কাজ করছে নিশ্চয়ই। সে যাই হোক, বিয়েটা যে হয়নি এটাই তো শান্তি। তবে এই শান্তির ব্যাপারটা পরাগ ভাইকে বুঝতে দিলে চলবে না। 6-6টা মাস পাশার লোকটা আমায় কষ্ট দিয়েছে। কমপক্ষে 6 দিনের কষ্ট সে ডিজার্ভ করে। পাপড়ি, তুই কিছুতেই পাষাণ লোকটার কথাই বলবি না। যদি গলে যাস তুই চড়ুই পাখির গু খাস। এরকম আরো হাজারটা কদর্য কথা বলে নিজেই নিজের মনকে শাসালাম। আবার হাসিও পেল। আমি ঘর কাঁপিয়ে হাসতে শুরু করলাম। ঠিক তখনই দরজায় কড়াঘাত শোনা গেল। আমি ভাবলাম হয়তো পরাগ ভাই এসেছেন, তাই চোখ মুখ কুঁচকে বিরক্ত ভাব নিয়ে দরজা খুলে দিলাম। কিন্তু না, পরাগ ভাই আসেননি। এসেছেন বড় মামা, তার হাতে খাবারের প্লেট। মামাকে দেখেই আমি মিষ্টি হাসি দিলাম। মামা বেড সাইড টেবিলের উপর খাবারের প্লেটটা রাখতে রাখতে বললেন, ঘুমেছিলে নাকি? না মামা, তাহলে এতক্ষণ কি করেছিলে? ফ্রেশ হোসনি কেন? ফ্রেশ হতে ইচ্ছে করছে না মামা। ইচ্ছে না করলে ফ্রেশ হতে হবে। তোর মামি খাবার পাঠিয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নে। খেতেও ইচ্ছে করছে না। তোর মামি নিজে খাবার পাঠিয়েছে। তোর মামিকে তো চিনিসই ডাকাতের মেয়ে। এখনই যদি এই খাবার আমি ফিরিয়ে নিয়ে যাই তাহলে আমাদের দুজনেরই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বাপু। আমার এখনও নাতি নাতনির মুখ দেখা বাকি, তাদের সাথে জীবনের শেষ সময়টা পার করা বাকি। নাতি নাতনির কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। মামা বোধ হয় ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি প্রসঙ্গ পাল্টে বললেন, আমি এখানে বসছি, তুই চট জলদি ফ্রেশ আয়, আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। ফিরে আসি মিনিট 10 পর। মামা সত্যি সত্যি আমার ফেরার অপেক্ষায় রয়েছেন। আমাকে বের হতে দেখে মামা খাবার মাখতে শুরু করেন। আমি বাধ্য মেয়ের মতো তার সামনে বসে পড়লাম। মামা পরম মমতায় আমাকে খাইয়ে দিলেন। আবেগ জড়িত গলায় বললেন, চাঁদনি পরাগকে বাড়াবাড়ি রকমের ভালোবাসতো, সবসময় নিজের বুক দিয়ে আগলে রাখতো। আর চাঁদনি যদি বেঁচে থাকতো, তোদের বিয়ের সংবাদে চাঁদনি থেকে খুশি আর কেউ হতো না। আম্মু জানতো আমাদের বিয়ের কথা, তবে সময় থাকতে জানতে পারেনি। জেনেছে তার জীবনের অন্তিম সময়ে। পরাগ ভাই মায়ের কাছে যখন আমাদের বিয়ের কথাটা বলেছিলেন, আম্মু খুব খুশি হয়েছিল। তার হাসি মাখা মুখটা এখন আমার চোখের সামনে ভেসে ওঠে। আম্মু হয়তো এটাই ভেবে খুশি হয়েছিল যে তার আব্বাজান আমায় ভালোবাসবে, সুখে রাখবে। কিন্তু আম্মু তো আর জানে না তার আব্বাজান আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে রেখেছে। জাউরাটা তোকে যেমন কষ্ট দিয়েছে তেমনই তুইও ওকে কষ্ট দিবি। এমন কষ্ট দিবি যেন জাউরাটার চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। কিন্তু ওনার কষ্ট দেখলে যে আমারও কষ্ট হয় মামা। তুই মন থেকে তো কষ্ট দিবি না, উপরে উপরে অ্যাক্টিং করবি, কষ্ট দেওয়ার অ্যাক্টিং। কিন্তু কিভাবে করব? জাউরাটা কথা বলতে আসলে কথা বলবি না, চোখ মুখ কুঁচকে চেহারার বিরক্ত একটা ভাব রাখবি, বারবার ডিভোর্সের কথা বলবি, কলেজে গিয়ে ছেলে বন্ধুর সাথে আড্ডা দিবি, গল্প করবি, বেশি না। এতটুকু করে দেখবি জাউরাটা তীরের মতো সোজা হয়ে গেছে। আমি হতভম্ব হয়ে গেলাম। বাবা হয়ে ছেলেকে কষ্ট দেওয়ার নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছে আমায়। আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারলাম না। ঘড়ি কাটায় 8:20। আর মাত্র 10 মিনিটের অপেক্ষা। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ভেতরের ধুকপুকারি থামছেই না। এই তো মিনিট 10 আগে বড় মামি আমার রুমে এসেছিলেন। কাট গলায় জানিয়ে দিয়েছেন আজ থেকে পরাগ ভাইয়ের কাছে আমায় পড়তে হবে। শুধু পড়লেই হবে না, ভালো রেজাল্টও করতে হবে। লেকচারারের বউ বলে কথা, আরো অনেক কথা বলে গেছেন তিনি। অবশ্য আমি সেই সব কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু পরাগ ভাই পড়াতে আসবেন এই কথাটা একদম ভেতরে গেঁথে গেছে আমার। কেমন যেন অস্থির অস্থির লাগছে। আমি পড়ার টেবিল ছেড়ে বিছানায় এসে বসি। বুকের ওড়নাটা ছুঁড়ে ফেলে দিই মেঝেতে। এরই মধ্যে পরাগ ভাই এসে উপস্থিত হন। তাকে দেখেই হকচকিয়ে যাই আমি। ফ্লোর থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে নিই আমি।
পরাগ ভাই তখনও বেহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছেন। লজ্জায় আমার গাল দুটো টমেটোর বর্ণ ধারণ করে, কিন্তু এখন লজ্জা পাওয়ার সময় নয়। লজ্জাকে সাইডে রেখে গর্জে উঠি আমি। আপনি তো শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ যদি অশিক্ষিতের মতো কাজ করে সেটা কি ভালো দেখায়? এখানে শিক্ষিত অশিক্ষিতের কথা উঠছে কেন? কারো রুমে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয় সেটাও জানেন না আপনি? পরাগ ভাই এক ঝটকায় আমাকে নিজের কাছে টেনে নেন, অধিকার দেখিয়ে বলেন, এই রুমটা আমার, রুমে থেকে মানুষটা আমার। নিজের রুমে ঢুকতে বুঝে পারমিশন লাগে? জানতাম না তো। আমি অনেক কষ্টে পরাগ ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিই। কঠিন গলায় বলি, রুমটা আপনার হতে পারে, কিন্তু রুমে থাকা মানুষটা আপনার নয়। শুধু আমি না, তুই খুব ভালো করে জানিস তুই আমার। আমি আপনার নই। এই কথাটা একই কথা আর কতবার বলবো? পরাগ ভাই দুই হাতে আমার মুখটা আজলা করে ধরলেন, করুণ গলায় বললেন, এমন করছিস কেন বাপরে? তুই তো এমন ছিল না। আমাকে আগের মতো আর নাচাতে পারছেন না, এই জন্য খুব আফসোস হচ্ছে, তাই না? তুই ভুল ভাবছিস বাপরে। আপনি প্লিজ আমার সামনে থেকে চলে যান পরাগ ভাই, ভালো লাগছে না আমার। তুই প্লিজ একটাবার আমার কথা শোন। আমি না তোকে ঠকিয়েছি আর তোকে ব্যবহার করেছে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি প্লিজ চলে যান। আমার সম্পূর্ণ কথা শেষ না করে আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। তোর যা করার করে নে। ঠিক আছে, আপনার ঘরে আপনিই থাকুন, আমি চলে যাচ্ছি। বলে দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে পরাগ ভাই আমার হাত টেনে ধরলেন, ভেজা গলায় বললেন, আমি তোকে ভালোবাসি বাপরে, খুব ভালোবাসি। চল না, আমরা পুরনো সব ভুলে নতুন করে সবটা শুরু করি। পরাগ ভাইয়ের মুখে ভালোবাসি কথাটা শুনে আনন্দে আমার শরীর কাঁপতে লাগলো, কেমন যেন সুখের মতো ব্যথা অনুভব করলাম। কিন্তু পরাগ ভাইয়ের সামনে সেটা প্রকাশ করিনি, বরং কঠিন গলায় বললাম, আমিও চাই আপনি আমায় ডিভোর্স দিয়ে নতুন করে সবটা শুরু করুন। আমি তোকে নিয়ে বাঁচতে চাই বাপরে। কিন্তু আমি চাই না আপনি আমাকে ভুলে যান। এমনটা নয় যে আমাকে ডিভোর্স দিলে আপনি আর মেয়ে পাবেন না। আপনি দেখতে সুন্দর, সরকারি চাকরি করেন, আপনার জন্য তো মেয়ের অভাব হবে না। ভুলে যাবো মানে? তুই আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। তোকে ভুলে যাওয়া সম্ভব নয়। হুমায়ুন আহমেদের কোনো একটা বইয়ে পড়েছিলাম, প্রেমের সলিল সমাধি হয় না, হয় বিছানা সমাধি। নতুন বউয়ের সাথে এক রাত শুয়ে হামটি ডামটি করলেই পুরনো সব প্রেম ভালোবাসা সবটা উবে যাবে। আমি তোকে ভালোবাসি বাপরে। এই সহজ কথাটা তুই কেন বুঝতে চাইছিস না? আমার যা বোঝার বুঝে গিয়েছি। কি বুঝেছিস বল, আমিও শুনি। এটাই যে আমি আপনাকে ভালোবাসি না, আর আমি আপনার সাথে থাকতে চাই না। কিন্তু আমি তোকে ভালোবাসি, বাকিরা জীবন তোর সাথে কাটাতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, আওয়াজের মতো করিস না। এবারে আমি কিছু বললাম না, আয়েশ করে বিছানায় গিয়ে বসলাম। পরাগ ভাই কঠিন দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইউটিউবে গিয়ে তাসনিয়া ফারিনের রিসেন্ট ভাইরাল গানটা চালু করে দিলাম। যেমন সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না, তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ কখনো জ্বলবে না, তেমন তোমার জন্য আমার মন কখনো গলবে না। পরাগ ভাই আমার দিকে তেড়ে আসলেন, আমার দুই বাহু চেপে ধরে কঠিন গলায় বললেন, ইয়ার কি করছিস আমার সাথে? আপনি কি আমার বেয়াই লাগেন যে আর কি করব? গানটা আমার ভালো লেগেছে তাই বারবার শুনছি। এরকম আনন্দ তো আপনারও হয়েছিল যখন আমি কষ্ট পেয়েছিলাম। পরাগ ভাই মুহূর্তেই থমকে গেলেন। আমার কথাটা হয়তো তার বুকের ভেতর কোথাও বিঁধে গেল। শক্ত করে ধরা তার আঙুলগুলো আলগা হতে লাগলো। আমি চোখ নামিয়ে নিলেও অনুভব করলাম তার দৃষ্টি আমার মুখের উপর স্থির হয়ে আছে। আমি ধীরে ধীরে তার চোখে চোখ রাখ। তিনি দৃষ্টি সরিয়ে নিলেন না, বরং চোখে চোখ রেখে করুণ গলায় বললেন, ফুপিকে কথা দিয়েছিলাম তোর কোনো চাওয়া অপূর্ণ রাখবো না। তুই যখন আমার সাথে থাকতে চাস না, আমি তোকে আটকে রাখবো না। জোর করে হয়তো সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, কিন্তু জোর করে কখনোই ভালোবাসাটা হবে না। তুই আমার থেকে মুক্তি চাস তো? খুব শীঘ্রই মুক্তি দিয়ে দেবো তোকে। আগামীকাল ইলিয়ারের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব তোকে ডিভোর্স দেব। ডিভোর্সের পর তুই যদি কানাডা যেতে চাস যেতে পারিস, আমি তোর কানাডা যাওয়ার ব্যবস্থা করে দেবো। আমি স্তম্ভিত হয়ে গেলাম। পরাগ ভাই কি বলছেন এসব? আমি ডিভোর্স চেয়েছি বলে তিনি ডিভোর্স দিতে রাজি হয়ে যাবেন? এ কেমন ভালোবাসা তার? মানুষ তার ভালোবাসার জন্য কত কি করে, হাতে পায়ে ধরে, মাটিতে গড়াগড়ি খায়, কেউ পাগল হয়ে যায়, পাবনায় গিয়ে বসে থাকে। আর এই মানুষটা আমায় আটকে রাখার চেষ্টাটুকুও করলেন না। কান্না পেল খুব, আমার বাড়াবাড়ি রকমের কান্না। আমি চোখের পানি আড়াল করতে রুম থেকে বেরিয়ে এলাম। বড় মামা ফোনে কারোর সাথে কথা বলছিলেন। আমায় কাঁদতে দেখে তিনি দ্রুত কলটা কেটে দিলেন। পরম মমতায় আমার চোখের পানি মুছে দেন, বিচলিত গলায় বললেন,
তোর কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? জাউরাটা আবার তোকে বকেছে তাই না? আমি মামার বুকে ঝাঁপিয়ে পড়লাম, ভেজা গলায় বললাম, আমার খুব কষ্ট হচ্ছে মামা, বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে আমার। বলছিস কি? এই বয়সে বুকে যন্ত্রণা হওয়া ভালো লক্ষণ নয়। আমি কোনো রিস্ক নিতে চাই না, এক্ষুনি ডক্টরের কাছে চল। এই ব্যথার ওষুধ পৃথিবীর কোনো ডক্টরের কাছে পাওয়া যাবে না মামা। মামা আমাকে নিজের রুমে নিয়ে এলেন, কোমল স্বরে বললেন, কি হয়েছে আমাকে বলবি তো? পরাগ ভাই আমার ডিভোর্স দিতে রাজি হয়ে গিয়েছেন। আগামীকাল নাকি লয়ারের সাথে কথা বলবেন। আমার কথা শুনে মামা ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। কিছুটা হকচকিয়ে গেলাম আমি। চোখ মুখ কুঁচকে বললেন, এভাবে হাসছো কেন? আবার পাগল টাগল হয়ে গেলে নাকি? আরে বোকা, পরাগ তোকে ডিভোর্স দিতে চেয়েছে ঠিকই, কিন্তু এটা তার মুখের কথা মনের কথা নয়। সবার অগোচরে তোকে যেমন বিয়ে করেছিল, ডিভোর্স দেওয়ার হলে সবার অগোচরে দিত। ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে ডিভোর্স দিত না। আমার ছেলেকে আমি ভালোই করে চিনি। ও হচ্ছে ট্রেনিং প্রাপ্ত জাউরা। ছোটবেলায় একবার ওর স্কুলের হেডমাস্টার ওকে বিনা অপরাধে মেরেছিল। জাউরাটা কি করেছিল জানিস? কি? হেডমাস্টারের চেয়ারের নিচে হেগে এসেছিল। টিচার কিছু বলেননি? বলেনি, আবার ওকে স্কুল থেকে বের করে দিয়েছিল। আমি ওর খুব মার মেরেছিলাম, বা মারার সময় অবশ্য একটু কান্না করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার জাউরামি শুরু করে দিয়েছিল। তাই বলছি মা, ও দুই একটা মিষ্টি কথায় গলে যাস না। ও কঠিন জাউরা, তোকে আমি যা বলেছি তুইও তাই কর। তবে এসব করতে করতে গিয়ে পড়ালেখা চাঙ্গে তুলিস না। পড়ালেখা ঠিক মতো করিস। আজকে আর পড়ার দরকার নেই। আগামী খেল থেকে পরাগের কাছে ম্যাথ করিস। ম্যাথটা বরাবরই ভালো বুঝি আমার ছেলেটা। ঠিক আছে মামা, বলেই আমি নিজের রুমের দিকে পা অগ্রসর হই। তখনই মামা পেছন থেকে ডাক দেন। আমি পেছন ফিরতেই মামা কাতর গলায় বললেন, পুষ্পকে দেখলাম মন খারাপ করে বসে আছে। দুপুরের পর থেকে এক ফোঁটা পানিও মুখে দেয়নি। মেয়েটা আবেগের বশে কত বড় একটা ভুল করে ফেললো। বাবা হয়ে কিছু বলতেও পারছি না, আবার সহ্যও করতে পারছি না। তুই পুষ্পের কাছে যা, একটু গল্প গুজব কর, পুষ্পে ভালো লাগবে। যাচ্ছি মামা। পুষ্পাপুর রুমে এসে দেখি আপু সত্যি সত্যি মন খারাপ করে বসে আছেন। এটা ওটা বলে আমি আপুর মন ভালো করার চেষ্টা করি। অনেক চেষ্টার পর সফল হই। আপু খিলখিল করে হেসে ওঠেন। আমাকে নিজের রুমে আসতে দেন না। আপুর সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। ঘুম ভাঙার ফোনের শব্দ, কর্কশ শব্দে চোখ খুলে দেখি ঘড়ির কাঁটায় 8:20। এত বেলা হয়ে গেছে অথচ কেউ আমায় ডাকেনি। আমি কোনো মতে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আজকের দিনটা বোধহয় আমার জন্য ভালো ছিল। ক্যাম্পাসে প্রবেশ করতেই রূপমের সাথে দেখা হয়ে যায়। রূপমকে দেখেই আমার বুকটা ধক করে ওঠে। রূপম আগের তুলনায় অনেকটাই শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালচে বর্ণ ধারণ করেছে। আমি হন্তদন্ত হয়ে ছুটে রূপমের কাছে ছুটে আসি, কঠিন গলায় বলি, তুই একটা ঠকবাজ, প্রতারক। সবাইকে ঠকিয়ে তো দিব্যি চলে গিয়েছিলি, এখন আবার কেন ফিরে এসেছিস? আমার দাদি অসুস্থ, দাদিকে দেখতে এসেছি। তুই কেমন আছিস পাপড়ি? আমি কেমন আছি সেটা জেনে তুই কি করবি? কে হই আমি তোর? তুই আমার বেস্ট ফ্রেন্ড। চুপ, একদম চুপ। তোর মতো বিশ্বাসঘাতকের মুখে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড শব্দটা মানায় না। আমি জানি তোদের সবাইকে এইভাবে না জানিয়ে কলেজ ছেড়ে যাওয়াটা উচিত হয়নি আমার, কিন্তু বিশ্বাস কর আমি এই কলেজ ছাড়তে চাইনি। আমাকে এই কলেজ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কার জন্য জানিস? কার জন্য? তোর জন্য। আমি অবাক হয়ে যাই, জড়ানো গলায় বলি, আমার জন্য তুই কলেজ ছেড়েছিলি? হ্যাঁ পাপড়ি, যে মানুষটা আমাকে কলেজ ছাড়তে বাধ্য করেছে সেই মানুষটা হয়তো তোকে ভালোবাসে। শুধু ভালোবাসে বললে ভুল হবে, সে তোকে পাগলের মতো ভালোবাসে। তোর পাশে আমাকে সহ্য করতে পারেনি, তার মধ্যে তোকে হারানোর ভয় জেগে বসেছিল। সে এতটাই ভয় পেয়েছিল যে আমাকে তোর চোখের সামনে থেকেই সরিয়ে দিল। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। মনের কোণে প্রশ্ন উকি দিল, কে সেই মানুষটা যে আমাকে পাগলের মতো ভালোবাসে? পরাগ ভাই করেছেন? এসব কি বলছিস তুই? তো মাথা ঠিক আছে? যা নয় তাই বলছিস তুই? পরাগ ভাইয়ের মতো কঠিন হৃদয়ের মানুষ উনি সাইকো প্রেমিকের মতো করবে?
উম, না না, কোথাও ভুল হচ্ছে তোর। আমার কোথাও ভুল হচ্ছে না পাপড়ি, আমি যা বলছি সব জেনে বুঝেই বলছি। তোর মনে আছে তুই যেদিন পরাগ স্যারের আর সুনেরা ম্যামের বিয়ের ব্যাপারটা জানতে পারিস, সেদিন তুই অসুস্থ হয়ে যাস। পরাগ স্যার তখন তোর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তুই আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলি। আমিও তোর হাত দুটো শক্ত করে ধরেছিলাম। সেই হাত ধরাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। সেদিন রাতে পরাগ স্যার আমাদের বাড়িতে আসেন। সেদিন স্যারকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, আবার খুশিও হয়েছিলাম। ভেবেছিলাম স্যারের সাথে বসে আড্ডা দিব, কিন্তু আমার ফ্রেন্ডদের ফোন পেয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে আসি। ঘন্টা দুয়েক পর বাড়ি ফিরে এসে দেখি বাবা মা আমার ব্যাগপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি কারণ জিজ্ঞেস করতেই বাবা বলে, আমার কলেজ ছাড়ার কারণটা সেদিন বুঝতে না পারলেও পরে আমার কাছে কারণটা স্পষ্ট হয়। পরাগ স্যার তোকে অনেক ভালোবাসে পাপড়ি, অনেক। আমার চোখের কোণে জল জমে গেল। এত জেলাসি, এতটা ভালোবাসা! পরাগ ভাই আমায় এতটা ভালোবাসে, অথচ আমাকে বুঝতেও দেননি কখনো। প্রতিনিয়ত পুড়িয়েছেন উনি আমায়। ইনফ্যাক্ট এখনও পোড়াচ্ছেন। যে আগুনে আপনি আমায় পুড়িয়েছেন, এবার সেই আগুনেই আপনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। আমি রূপমকে বিদায় জানিয়ে ক্লাসের দিকে অগ্রসর হই। কয়েক কদম এগিয়ে যেতে পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠ কানে আসে। পাপড়ি, আমি পেছন ফিরতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার নাম মাসুম। নামেও যেমন মাসুম, দেখতেও তেমনই মাসুম। আমার 1 ইয়ার সিনিয়র। আমার সাথে সেটিং করতে চায়, কিন্তু বলার সাহস পায় না। বলদ টাইপের ছেলে। ছেলেটার বোকা বোকা কথা শোনার জন্য ইচ্ছে বা সময় কোনোটাই ছিল না আমার তখন। কিন্তু যখন দেখি পরাগ ভাই আসছেন, তখন আমি নিজেই আগ বাড়িয়ে বলি, তোমায় তো আজ মারাত্মক সুন্দর লাগছে মাসুম। আমার এই সামান্য কথা শুনেই মাসুম লজ্জায় কিন্নর হয়ে লাল হয়ে যায়। নিচু স্বরে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে পাপড়ি। আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো মুখে গল্প করব? এখন তো গল্প করার সময় নয়, এখন ক্লাসের সময়। আমরা ক্লাসের শেষ মাঠে বসে অনেক গল্প করব, কেমন? বোকা চন্দ্রের বোকা বোকা কথা শুনে মাথাটা গরম হয়ে গেল আমার। কিন্তু এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না। প্রেমময় মধুর মধুর কথা বলতে হবে। পরাগ ভাই সামান্য একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন। অবশ্য কানে ফোন ধরে রেখেছেন, এমন ভাব করছেন যেন ফোনে কারোর সাথে কথা বলছেন উনি। কিন্তু আমি জানি তিনি কারোর সাথেই কথা বলছেন না। আমরা কি বলছি সেটাই জানার চেষ্টা করছেন। একজন টিচার হয়েও কেমন বোকা কাজ করছেন উনি। পরাগ ভাইয়ের এমন অধপতন দেখে পৈশাচিক আনন্দ হলো আমার। আমি মাসুমের দিকে হাত বাড়িয়ে দিলাম। মিষ্টি কণ্ঠে বললাম, আজকে নো ক্লাস, নো পড়াপড়ি, অনলি ঘোরাঘুরি। কিন্তু ক্লাস? ক্লাস চলে যাক। একদিন ক্লাস না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। চলো আমরা কফি শপে গিয়ে কফি খেতে খেতে গল্প করি। সত্যি? সত্যি। আমি পরাগ ভাইয়ের সামনে দিয়ে মাসুমের হাত ধরে চলে আসি। পরাগ ভাই রেগে বোম হয়ে আছেন। যে কোনো মুহূর্তেই ব্লাস্ট হতে পারে। হলে হোক, তাতে আমার কি। গেটের বাইরে এসে আমরা রাস্তা পার হতে যাব, ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। স্ক্রিনে নাম দেখে বুকটা ধক করে উঠলো আমার। পরাগ ভাই কলিং। কলটা কেটে দিলাম আমি। 1 সেকেন্ডও দেরি করলাম না। মাসুম নিচু স্বরে বলল, কে ফোন করছে? অফিস থেকে। দুজনে কফি শপের দিকে হাঁটছি। এমন সময় আবার ফোন, আবার সেই একই নাম। এবার কলটা কেটে দিলাম না, সাইলেন্ট করে দিলাম। আমার কেমন যেন সুখ সুখ অনুভব হলো এখন। মাসুমের সাথে বেশ কিছুক্ষণ কফি শপে বসে গল্প করলাম। আমি ভেবেছিলাম মাসুম আমায় পছন্দ করে, কিন্তু আমি ভুল ছিলাম। মাসুম আমার ফ্রেন্ড মুনকে পছন্দ করে। কথাটা সে মুনকে জানাতে পারছে না বলেই আমার পিছু পিছু ঘুরছিল, যেন আমি মুনের সাথে ওকে সেটিং করিয়ে দিই। কফি শপে আমরা মনের ব্যাপারেই আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম। ঠিক সেই মুহূর্তে পরাগ ভাই সেখানে উপস্থিত, কিন্তু কিছু বললেন না। আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে কফি শপ থেকে বেরিয়ে এলেন। পরাগ ভাইয়ের পিছু পিছু আমরাও কফি শপ থেকে বেরিয়ে আসি। মাসুম আমাকে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খাওয়ায়, কাচের চুড়ি কিনে দেয়। মোদ্দা কথা আমাকে দারুণ একটা মুহূর্ত উপহার দেয়। ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ড্রয়িং রুমে পা রাখতে পুষ্পাপু আমার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যান। কাতর গলায় বললেন, তুই কেন আমার ভাইয়াকে কষ্ট দিচ্ছিস বাপরি? এখন তো সবটা তোর সামনে চলে আসছে। আমার ভাইয়া সত্যি অপারক ছিল। একদিকে মা, আরেকদিকে আমি, অন্যদিকে সুনেরা, আবার তার পরিবার। আসলে ভুলটা আমারই। আমি যদি সেদিন মারা যেতাম, তাহলে না তোকে কষ্ট পেতে হতো আর না ভাইয়াকে কষ্ট পেতে হতো।
আমি আপুকে জড়িয়ে ধরলাম। আপুর চোখের পানি মুছে দিয়ে ভেজা গলায় বললাম, সবাইকে ছেড়ে যাওয়ার খুব তাড়া তোমার, তাই না? আর কখনোই তুমি মরার কথা মুখে আনবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বয়সে তুমি আমার বড় হলেও সম্পর্কে কিন্তু তুমি আমার ছোট। বকা দেবো কিন্তু খুব। অনেক হয়েছে বাপরি, আর না। ভাইয়াকে প্লিজ আর কষ্ট দিস না। মানুষটা তোকে পাগলের মতো ভালোবাসে। তুমি বলছো? ভালো না বাসলেও কেউ নিজের উম, বিয়ে নিজেই ভেঙে দিতে পারে না, পারে বল? ঠিক কি বলতে চাইছো তুমি? হাসান ভাইয়ের কাছে বিয়ের কার্ডটা পরাগ ভাই পাঠিয়েছেন? ঠিক তাই। ভাইয়া এমনভাবে কাজটা করেছে যে সোনারা নিজেই থেকেই বিয়েটা ভেঙে দেয়। আমরা তো সাহিলের বিয়েটাও যেন হয়। আনন্দে আমার শরীর কাঁপতে লাগলো। মুখ থেকে একটা শব্দও বের হলো না। এরই মধ্যে পরাগ ভাইয়ের রুম থেকে জিনিসপত্র ভাঙার আওয়াজ শোনা গেল। বাড়িতে আমি আর পুষ্পাপু ছাড়া কেউ নেই। সবাই আপুর বিয়ের কেনাকাটা করতে গিয়েছেন। আমরা দুজনেই পরাগ ভাইয়ের রুমে ছুটে আসি। পরাগ ভাইয়ের রুমের একটা আসবাবপত্র অক্ষত নেই। রুমের মালিক ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার রাগ তিনি আসবাবপত্রের উপরই মিটিয়েছেন। ছুটে যাই আমি পরাগ ভাইকে শান্ত করার জন্য। তিনি আমাকে এক ঝটকায় সরিয়ে দেন। আমি তাল সামলাতে না পেরে খাটের কোণে বসে পড়ি। ব্যথায় হালকা আর্তনাদ করে উঠি আমি, কিন্তু পরাগ ভাইয়ের দিকে সেদিকে কোনো খেয়াল নেই। তিনি ভাঙচুর করতেই ব্যস্ত। আমি নিজেকে সামলে উঠে দাঁড়াই। আচমকা পরাগ ভাইয়ের হাতের দিকে নজর পড়তে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। পরাগ ভাইয়ের হাত কেটে তাজা রক্ত চুয়ে চুয়ে পড়ছে। রক্ত দেখে পুষ্পাপুর গা গোলাতে শুরু করলো। আপু গলা টানতে টানতে বেরিয়ে যান। আমি আবারও ছুটে যাই পরাগ ভাইয়ের কাছে। তিনি আমায় ধাক্কা মেরে সরিয়ে দেন, কিন্তু এবারে হাল ছাড়ি না। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি। এতেও তিনি শান্ত হন না। তার বুক থেকে আমাকে ঠেলে সরিয়ে দেন। আমি দমে যাই না, বরং ভয়ঙ্কর একটা কাজ করে বসি। পরাগ ভাইয়ের দু পায়ের উপর দাঁড়িয়ে এক হাতে তার গলা জড়িয়ে ধরি আমি, অন্য হাতে গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিই। আমাকে ভালোবাসিস বাপরে? না। এই এক অক্ষরের শব্দটা আমার ঠোঁট ছুঁয়ে বের হতেই পরাগ ভাই বিদ্যুৎস্পৃষ্ট মানুষের মতো হাতটা সরিয়ে নিলেন। মুহূর্তেই ভেতরের তিনি আমাকে টানতে টানতে ঘর ছাড়িয়ে দরজার বাইরে ঠেলে দিলেন। কঠিন গলায় বললেন, যখন ভালোবাসিসই না, তখন আর আলকে পেরে দেখানোর কোনো প্রয়োজন নেই। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। আমি কাপা গলায় বললাম, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনার হাতে ঔষধ লাগাতে দিন। আপনার হাত থেকে ব্লিডিং হচ্ছে, ফ্লোরের রক্ত জমাট বেঁধে গেছে। এভাবে ব্লিডিং হতে থাকলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে। তিনি ঠোঁটের তিক্ত হাসি টেনে বললেন, হতে দে ব্লিডিং। আমিও দেখতে চাই একজন মানুষের শরীর থেকে ঠিক কতটা রক্ত ঝরতে পারে। আপনি কেন এমন পাগলামো করছেন পরাগ ভাই? তিনি তার ছেলের হাসি হেসে বললেন, হাতে রক্ত নয় ওষুধ লাগিয়ে বন্ধ করে দিবি, কিন্তু প্রতিনিয়ত হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কি দিয়ে বন্ধ করবি বাপরে? আমার বুকের ভেতরটা হঠাৎ ধসে পড়লো। মানুষটার চোখের দিকে তাকিয়ে কথা বলতেই ভুলে গেলাম আমি। মানুষটা ভীষণ একা, ভীষণ আহত। খুব অসহায় লাগছে তাকে। ইচ্ছে করছে সমস্ত মান অভিমান ভুলে তাকে জাপটে ধরি। ভালোবাসার মলম লাগিয়ে তার সমস্ত ব্যথা বেদনা সবটা দূর করে দিই। আমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করি। পরাগ ভাই শাসন বারণ উপেক্ষা করে তাকে বিছানায় বসিয়ে দিই আমি। পরিষ্কার কাপড় দিয়ে কাটা জায়গায় কিছুক্ষণ চেপে ধরে রাখি। এরপর হাতটা হৃৎপিণ্ডের লেভেলের চেয়ে একটু উঁচুতে রাখি, যাতে রক্তপাত কমে যায়। রক্ত একটু কমতেই পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই। সবশেষে পরিষ্কার গজ আর ব্যান্ডেজ দিয়ে সাবধানে হাতটা বেঁধে দিই। এই পুরোটা সময় পরাগ ভাই আমার দিকে তাকিয়েছিলেন। এবারে তিনি নড়ে চড়ে বসলেন, ক্ষীণ কণ্ঠে বললেন, তুই তো বলে দিয়েছিস আমাকে তুই ভালোবাসিস না, তাহলে সব কেন করছিস? কিসের দায় তোর? আমি তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের কাজ চালিয়ে যাই। তিনি আমার হাত চেপে ধরে আমাকে আটকে দেন। তিক্ত গলায় বললেন, আমি আমার প্রশ্নের উত্তর পাইনি বাপরি। উত্তর জানাটা কি অতীব জরুরি? হ্যাঁ, জরুরি। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার কষ্টে তোর চোখে পানি আসাটা স্বাভাবিক ছিল, কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। তাহলে কেন আমার জন্য নিজের সময় নষ্ট করছিস? কেন আমার কষ্টে তোর চোখ থেকে পানি পড়ছে? মনে হচ্ছে হাত আমার কাটেনি, কেটেছে তোর। তোর চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পাচ্ছে। এরপরও তুই বলবি তুই আমাকে ভালোবাসিস না? না, বাসি না। এক কথা আর কতবার বলবো? তাহলে কেন করছিস এসব?